আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। মোল্লা আইসো, বসো তুমি। এই মিন্টু, তুমিও বসো। তা লিডার, কি হয়েছে হঠাৎ করে এত ইমার্জেন্সি তলব করলেন যে আমারে? কোনো বিষয়ে জরুরি আলোচনা করতে চান নাকি? আমি তো বর্তমানে জনতা পার্টির কেউ না। আমার সাথে হঠাৎ আপনার কি এমন ইমার্জেন্সি দরকার পড়লো লিডার? মোল্লা, এইগুলো কি শুনতেছি? বিরোধী দলের নেতা তরিকুল আজকে সংবাদ সম্মেলনে ওপেনে জনতা পার্টির নামে বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ দিয়া আন্দোলনের ডাক দিতেছে। হঠাৎ করে বিরোধী দলেরা এরকম আন্দোলনের ডাক দিতেছে কেন? এতদিন যাবত তো ওরা কোনো রকমের আন্দোলন করার চেষ্টা করতেছিল না। তুমি জেল থেকে বের হয়ে আসার পর ওরা এইভাবে অসহযোগ আন্দোলন করার সাহস পেল। এটা নিয়ে মোল্লা, তুমি কি বলবা? এইগুলি প্রশ্ন আপনি আমাকে করতেছেন কেন লিডার? মোল্লা, বিরোধী দলের নেতারা তাদের নিজ স্বার্থে আন্দোলন করতেই পারে। এইখানে তো আমার কোনো স্বার্থ লুকিয়ে নেই। আমাকে আপন হিসাবে সন্দেহ করতেছেন? তরিকুল কোনো রাজনীতিক পরামর্শ কি আমার কাছ থেকে নিবে নাকি? ওরা হচ্ছে আমাদের বিরোধী দলীয় নেতা। ওদের সাথে আমাদের সম্পর্ক আগেও যেরকম তিক্ত ছিল, এখনো সেরকমই আছে। সম্পর্ক খারাপ হইলে সেটা আমাদের দলের ভিতরেই আছে। আমরা তো আর তাই বইলা বিরোধী দলের সাথে হাত মিলিয়ে কোনোভাবে আন্দোলন করতে পারি না। শামসু আপনার কাছে কান পড়া দিছে হয়তো আমার নামে, তাই না লিডার? লিডার, আমার মনে হতেছে বিরোধী দলের উপর আমরা বেশি জুলুম নির্যাতন কইরা ফালাইতেছি। শামসুর অর্ডারে যেভাবে বিরোধী দলকে দমন পীড়ন করে রেখেছে পুলিশ, এটা কিন্তু সুস্থ ধারার রাজনীতি হতে পারে না। দিনের পর দিন বিরোধী দলের বিভিন্ন নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে যাচ্ছে। ওদেরকে কোনো রকমের কোনো জনসভা করার সুযোগ দেওয়া হচ্ছে না। একটা দলকে যদি আপনি এতভাবে চেপে ধরেন, তাহলে তো ওরা অবশ্যই আন্দোলনের পথেই হাঁটবে। এইখানে বিরোধী দলের লোকের নেতাদের কোনো দোষ নেই। এখানে মূলত শামসুর এই কড়াকড়ির কারণেই এই পরিবেশটা তৈরি হইতেছে আজকে। কি যে বলো না তুমি মিন্টু? বিরোধী দলেরা যদি আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে তো অবশ্যই পুলিশ ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেই। এখানে তুমি এককভাবে শামসুকে টানছো কেন? তোমাদের বড় সমস্যা হচ্ছে সব বিষয়ে তোমরা শুধু শামসুকে টানো। শামসু কি একাই জনতা পার্টি নাকি? তোমরা কি জনতা পার্টির অংশ না? কিভাবে বিরোধী দলের আন্দোলন দমানো যায় সেই বিষয়ে তোমরা সিদ্ধান্ত নিবে। তা তুইয়া তোমরা শামসুর দোষ ধরা নিয়ে ব্যস্ত আছো। এইভাবে কি দল চলে নাকি? লিডার, সেই পরিবেশ কি শামসু দলের ভিতরে রাখছে নাকি? একাই সব সময় সব সিদ্ধান্ত নিয়ে বসে থাকে। দলের আর কোনো নেতার মতামতের কোনো মূল্য আছে ওর কাছে? ওই তো যা বলবে সেটাই করবে লিডার। আমরা শুধু দর্শক মাত্র। জনতা পার্টিতে শামসু মহাসচিবের পদ নেওয়ার পর থেকে মনে হয় যে ওই নিজেই প্রেসিডেন্ট হইয়া বৈশা আছে। কারো কথার কোনো মূল্য নেই। সেজন্যই তো কেউ আর কোনো কিছু নিয়ে আগ্রহ দেখাইতেছে না। লিডার, এইভাবে চলতে থাকলে কিন্তু দলের ভিতরে আমাদের একতা নষ্ট হইয়া যাইব। আর এর সুযোগ নিয়ে বিরোধী দলেরা দেখবেন আমাদের উপর চৈরা বসবো। তাই যাই করুন লিডার, শামসুকে এখন থামানোর সময় হয়েছে। কি বলো তুমি এইসব? শামসু কেন তোমাদের পদক্ষেপে হস্তক্ষেপ করবে? তোমরা তো জনতা পার্টির ত্যাগী নেতা। শোনো, শামসুই কিন্তু জনতা পার্টির শেষ কথা না। মনে রাখবা, আমি একজন কিন্তু আছি। শামসু যদি তোমাদের কাজে কোনো রকমের কোনো বাধা সৃষ্টি করে, অবশ্যই বিষয়টা আমাকে জানাবে। জনতা পার্টির
সেক্রেটারি যেমন শামসুকে আমি বানিয়েছি, তেমন আমি কিন্তু আবার সরাতে পারি। কথাটা মনে রাখো। জনতা পার্টি যতদিন ক্ষমতায় আছে ততদিন তোমরা সকলেই ভালো থাকবে। আর যদি জনতা পার্টি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে কিন্তু তোমাদেরকেও ছেড়ে কথা বলবে না বিরোধী দলের নেতারা। কথাটা মাথায় রাখো। শুধু আমি না লিডার, দলের অনেক নেতাকর্মীর সাথে এই বিষয়ে আপনি কথা বলে দেখতে পারেন। সকলেই একই কথা বলবে। শামসু কাউকে কোনো কাজে হস্তক্ষেপ করতে দেয় না। সব সময় ওর যেটা সঠিক মনে হয় সেই সিদ্ধান্তই নিয়ে থাকে। আর লগে তো স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম সব সময় আটার মতো লেগে আছে। ওরা দুইজনই এখন জনতা পার্টিতে কর্তৃত্ব ফলাইতেছে। লিডার, আমি আর শামসুর বিষয়ে নতুন করে কোনো কিছু বলবো না। যা বলার আপনার দলের রানিং মেম্বাররাই বলবনি। আমি বললে তো আপনি আবার বিষয়টা অন্যভাবে মেন করে নিয়ে যান। আমি যখন জনতা পার্টির দায়িত্বে ছিলাম তখন বিরোধী দলেরা কিন্তু কোনো রকমের কোনো আন্দোলন বা সহিংসতা করতে পারে নাই। আমি সকলকে নিয়েই আলোচনার মাধ্যমে নিরপেক্ষভাবে দেশের শান্তি বজায় রেখেছিলাম। কিন্তু শামসু দায়িত্ব পাওয়ার পর থেকে এই কয়দিনে দেখেন আপনি দেশে কত রকমের কতগুলো সহিংস ঘটনা ঘটছে। সন্ত্রাস গ্রুপ ধ্বংস করার নামে শামসুর প্রতিপক্ষ যারা ছিল সকলকেই এক এক করে সরাই ফেলাইতেছে। পরবর্তীতে এইগুলো পুলিশের সাথে বন্দুক যুদ্ধের নাটক সাজাইতেছে। শোনো মোল্লা, আজকে বিকেলে সকল প্রেসিডিয়াম সদস্যদেরকে নিয়ে আমি বৈঠক করব। তুমিও সেই বৈঠকে উপস্থিত থাকবে। গুলশান আমার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হইব। তোমরা দুজনই সেই বৈঠকে উপস্থিত থাকো। আচ্ছা ঠিক আছে লিডার, সময় মতো আমি উপস্থিত থাকবনি। আর লিডার, আপনার কাছে পার্সোনালি একটা রিকোয়েস্ট ছিল। যদি মতির ছোট ভাই লিয়াকতকে জেল থেকে ছাড়ানোর একটা ব্যবস্থা করতেন। শামসু তো ওকে কোনোভাবেই জেল থেকে জামিন নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে না। শামসু ওকে ব্যক্তিগত স্বার্থের কারণে অবৈধভাবে ডেন্ডি শাকিলের মামলাটায় ফাঁসিয়ে দিচ্ছে। এই লিয়াকত কিন্তু কোনো রকমের কোনো রাজনীতির সাথে জড়িত নাই। তারপরেও শুধুমাত্র মতির কারণে ওরে এইভাবে ফাঁসানো হলো। আচ্ছা ঠিক আছে মোল্লা, বিষয়টা আমার মাথায় রাখলাম। বিষয়টা আমি দেখবনি। তুমি তাহলে এখন যাও, সময় মতো চলে আইসো। রাঙা শোন, সামনে কিন্তু অনেক বড় অপারেশনে নামতে হইব আমাদের। তাই আগের থেকেই সকল প্রস্তুতি নিয়ে রাখতে হইব। শুনে কড়াইতলা বস্তির জাহাঙ্গীর, পলাশ, মিলন ওদের সকলকেই আমার সাথে খুব ইমার্জেন্সি দেখা করতে বলবি। ওদের সাথে আমার কথা আছে। বলেন কি ভাই, এমনিতেই যে ঝামেলা চলতেছে এর ভিতরে আবার আপনি কি আন্দোলনের কথা বলতেছেন? আর ওদের সাথে কথা বলা মানেই তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করা। ওরা তো বোমা পিস্তল এগুলো ছাড়া কোনো কথাই বলে না। হরে রাঙা, ওই রকমই মোল্লা আঙ্কেল আমাদের সকলকেই প্রস্তুত থাকতে বলছে। বিরোধী দলের সাথে ছেলে পেলে দিয়া আমাদেরকে সাহায্য করতে হইব। সামনে জনতা পার্টি পতনের একটা বড় ধরনের আন্দোলন মাঠের গড়াইব। তাই আমাদের সকলকে এখন অ্যাক্টিভ থাকতে হইব। হিমুল্লা ভাই তো দেখতেছি খুবই সাংঘাতিক একজন লোক। সরাসরি জনতা পার্টিকে পতনের ডাক দিতেছে। ওই রকমই রে। মোল্লা আঙ্কেল আসলেই আগের থেকে খুবই সাংঘাতিক এবং ডেঞ্জারাস একজন লোক। সেই জন্যই তো সবাই ওনারে মান্য করে চলে। মোল্লা আঙ্কেল এইবার যে প্ল্যানটা সাজাইছে যদি কোনোভাবে সাকসেস করতে পারি তাহলে জনতা পার্টির ব্যান্ড বাজানো আমাদের পক্ষে কোনো ব্যাপারই না।
এমনভাবে কাজটা করব যাতে জনতা পার্টিরও পতন হইব আর আমাদের গাড়েও কোনো রকমের কোনো দোষ আইব না। পুরান ঢাকায় নতুন ঢাকায় আমাদের নিয়ন্ত্রণে যতগুলো বস্তি পরিচালনা হয় সবগুলো বস্তি থেকেই ছেলেপেলেদেরকে বের করে নিয়ে আসতে হইব। সকলকেই একদম পুরো ঢাকা শহর অচল করে ফেলার মতো অবস্থা করে ফেলাইব। দেখে এবার জনতা পার্টিকে শামসু কিভাবে উদ্ধার করে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ওদের সকলকে বিষয়টা জানিয়ে দিবনি। আর ভাই লিয়াকত ভাই যে কয়েকদিন যাবৎ জেলে বন্দি হয়ে আছে, ওনারা তো জামিন করাইতে পারলেনই না, তা ওনার সাথে একটু দেখা করতে যাওয়াটা উচিত ছিল না? হরে তুই ঠিক কথাই বলছস, লিয়াকতের সাথে এক পলক দেখা করাটা দরকারই ছিল। সমস্যা নাই, আগামীকালকেই লিয়াকতের সাথে দেখা করতে যাইব। তোরে এখন যে কাজটা দিলাম সেইটা কর। ভাই আপনার বক্তব্য শোনার পর থেকে তো বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতাকর্মীরা ফোন দিয়া বলতেছে ওরা নাকি সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। আপনার সবুজ সংকেত পাইলেই ওরা রাজনৈতিক মাঠে নাইবা পড়ব। এখনই না মনসুর, সবাই সকলকে একটু নাড়াচাড়া দিলাম। সবাইকে তুমি অ্যালার্ট থাকতে বলো। ঈদের পর আমরা পূর্ণ শক্তি নিয়ে জনতা পার্টির চেয়ার থেকে সরানোর জন্য মাঠে নামবো। এরকম অল্প অল্প আন্দোলন করে কোনো লাভ নাই। এতে করে নেতা কর্মীরা গ্রেপ্তার হয়, তাতে আমাদেরই লস। ভাই আপনি ঠিকই বলছেন, এইভাবে জড়ো আন্দোলন না করলে আমাদের নেতা কর্মীরা দিনের পর দিন গ্রেপ্তার হয়ে যায়, কিন্তু আমরা এর কোনো প্রতিবাদই জানাইতে পারি না। তাই এবার আন্দোলনে নামলে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে হইব। আর আমাদের অনেক নেতা কর্মী বর্তমানে জেলে বন্দি আছে, ওদেরকে বের করতে পারলে তো খেলাটা একটু ভালো করে জমতো। আর এইদিকে তো মোল্লা গ্রুপ আমাদের সঙ্গে আছেই, টাকা পয়সা অস্ত্র লোকজন যত যা লাগে সব কিছু ওরা সাপোর্ট দিব। আমাদের শুধু আন্দোলনটা চালিয়ে যেতে হইব। তুমি দ্রুত উকিলের সাথে কথা বইলা আমাদের যত নেতা কর্মী গ্রেপ্তারকৃত আছে সকলকে বের করে আনার একটা ব্যবস্থা করো। ঈদের পর আমরা কঠিন আন্দোলনের ডাক দিব কিন্তু। তাইলে তো ভাই কোনো সমস্যাই নাই। যদি মোল্লা গ্রুপের এই বলদগুলো আমাদেরকে টাকা পয়সা লোকজন দিয়া হেল্প করে তাহলে অবশ্যই আমরা আন্দোলন কঠিন থেকে কঠিনতম পর্যায়ে নিয়ে যেতে পারবো। শোনো মনসুর, আমাদের যত শরিক দল আছে সকলকে বিকেলে আমার বাসভবনে মিটিংয়ে ডাকবা। সকলের সাথে জরুরি আলোচনা করা আছে। হয়তো বা এই মিটিংয়ে মোল্লা স্বয়ং নিজেও উপস্থিত থাকতে পারে। তাই সকলকে ইমার্জেন্সি আমার সাথে দেখা করতে বলবা আমার বাসভবনে। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম সালাম। রমজান নাকি রে বসেক? তা কি ব্যাপারে রমজান, কোথায় গেছিলি তুই? অনেকক্ষণ যাবৎ বাসায় আইসা আছি, তোর কোনো দেখা সাক্ষাৎ নাই। কোনো জায়গায় বের হয়েছিলি নাকি রে? হ ভাই, নরেশ নিয়ে আমি পুরান ঢাকায় হায়দারের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আনার জন্য গেছিলাম, আর সেটাই আপনারে জানানোর জন্য আইছি ভাই। তা কি জন্য হঠাৎ হায়দারের কাছে কি এমন গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার জন্য গেছিলি রে? ভাই হায়দারের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য ছিল। ওসমানের সম্পর্কে হায়দার সবই জানে, সেই জন্যই হায়দারের কাছে ওসমানের খোঁজ নেওয়ার জন্য গেছিলাম। তা ওসমান বর্তমানে পাকিস্তানের লাহোরে কালা জাহাঙ্গীরের সাথে অবস্থান করতেছে। ওইখানে নাকি অনেক বড় একটা মিশন পরিচালনা করার জন্য জানুয়ারির 20 তারিখে ঢাকা থেকে লাহোরে গেছে। এখন পর্যন্ত
সেইখানে অবস্থান করতেছে। বলিস কি রে রমজান, ওসমান তাহলে পাকিস্তানে অবস্থান করতেছে? আমিও বিভিন্ন মাধ্যমে এই খবরটাই পাইছিলাম। তাই এই শালা কি দেশে ঢুকবো না? হায়দার কি দেশে ঢুকলে ওর অবস্থান আমাদেরকে জানাতে পারবে? হ ভাই, ওই দেশে ঢুকলে হায়দারের সাথে অবশ্যই দেখা করবে এবং যোগাযোগ করবে। তবে হায়দার ওর সম্পর্কে খোঁজ দেওয়ার বিনিময়ে ওর নামে যে মামলাগুলো আছে সেগুলো অপসারণ করার প্রস্তাব দিছে। যদি আপনি মামলাগুলো অপসারণ করার প্রতিশ্রুতি দেন ওকে, তাহলে ওই ওসমানকে আমাদের হাতে তুলে দিতে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করবে না। সমস্যা নাই, ওসমানকে ধরার জন্য যে কোনো পরিস্থিতি তৈরি করা সম্ভব। তুই হায়দারের সাথে কথা বল, ওর নামে যত মামলা আছে সবগুলো মামলার ব্যবস্থা করব আমি। কি ব্যাপার হাবিব ভাই, শুনলাম আপনার শরীর নাকি অনেক অসুস্থ। তাই এই অসুস্থ শরীর নিয়ে আবার আপনার বাসা থেকে বের হইতে হইব কেন? আজকে আর না বের হইলে হইতো না ভাবি? কি যে বলো না মাস্টার, এখন কি আর বাসায় বসে থাকার কোনো সুযোগ আছে নাকি? নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে, এখন তো আমাদেরকে একটু ব্যস্ত থাকতেই হইব। ইফতার করে স্যালান টেলান খাওয়াতে মোটামুটি কিছুটা স্বস্তি ফিল করতেছি। তাই এইদিকে তোমরা কি করলা সেটা দেখার জন্য চলে আসলাম। তো তার সাথে তো বাগবাড়ির মাঠে জনসভায় বক্তব্য দিতেই পারলাম না। গাবতুলির বক্তব্যটা তাও কোনোভাবে শেষ করছিলাম। সমস্যা নাই হাবিব ভাই, আপনি আমার জন্য যথেষ্ট করতেছেন। আগে নিজের শরীর ঠিক করেন, তারপর নির্বাচনী প্রচারণা করেন। শরীর ঠিক না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। যে হারে হাবিব ভাই জনগণের ভালোবাসা পাইতেছি, এটাই অনেক বড় পাওয়া। আমি যেখানে যা কল্পনা করি নাই সেইটাই হইতেছে হাবিব ভাই। এই সব কিছু হয়েছে শুধুমাত্র আপনাদের সকলের প্রচেষ্টায়। আমি একা কিছুই করতে পারতাম না। আজকে ইফতার পার্টিতে মানুষ যে আগ্রহ নিয়ে আইছে এইখানে, অপর দিকে তো শফিকও ইফতার পার্টির আয়োজন করছিল, কিন্তু সেইখানে দেখেন হাতে গোনা কয়েকটা লোক ছাড়া আর কোনো সাধারণ মানুষ উপস্থিত হয়েছিল না। এই সব কিছু হয়েছে রে শুধুমাত্র শামসুর জন্য। শামসু বিগত আমলে বগুড়া জেলার জন্য যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করে গিয়েছে, এতে জনগণ শামসুর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাচ্ছে। এখন আমরা শুধু নৌকার বটিটা ধইরা আছি, সম্পূর্ণ ক্রেডিট তো শামসুরই। তোতা আল্লাহ যদি চায় অবশ্যই তরে বগুড়া থেকে আমরা নির্বাচিত করব। এইটা শুধু তোর মার্কা বলে আমরা নির্বাচন করতেছি না, দুয়েল পাখি হচ্ছে আমাদের সকলের মার্কা। তাই এই মার্কাকে যেভাবে হোক বগুড়া ৭ থেকে আমরা নির্বাচিত করব। ওই সমস্ত শফিকের মতো বন্ড নেতারা যতই চেষ্টা করুক আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না এক চুলো। হাবিব ভাই, আপনি কথাটা ঠিকই বলছেন। আমিও সেইটাই নিয়ত করছি যে শামসু ভাইয়ের প্যাটার্ন ফলো করে আমি পরবর্তী রাজনীতি চালিয়ে যাব। জনগণ আমাকে নির্বাচিত করুক বা না করুক, জনগণের পাশে যেরকম থাকার প্রতিশ্রুতি দিছি ঠিক সেমভাবেই জনগণের পাশে থেকে রাজনীতি করে যাব। শামসু ভাই যদি এরকম বড় পর্যায়ে থেকে সাধারণ জনগণের খোঁজখবর রাখতে পারে, তাহলে আমরা কেন মাঠ পর্যায়ে থেকে রাখতে পারবো না? শামসু ভাইয়ের প্যাটার্ন ফলো করেই আমি আমার রাজনীতি লাইফ পরিচালনা করব হাবিব ভাই। এতে করে আমার সামনে যত বড়ই বাধা আসুক না কেন সব উপেক্ষা করে কাজ করে যাব আমি প্রতিনিয়ত। এটাই তো তোতা প্রকৃত একজন নেতার কথা। আমাদের কথা হচ্ছে জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে তাদের সেবা করার জন্য। তাদের রক্ষক আমি, আর রক্ষক হয়ে
কখনোই ভক্ষকের ব্যবহার করা যাইব না। এটাই হচ্ছে রাজনীতির মূল ধারা। তুই জনগণকে যতটা ভালোবাসা দিবি তাদের থেকে 3 গুণ বেশি ভালোবাসা পাবি। টাকা পয়সা অর্থ সম্পদ এইগুলো কখনোই প্রকৃত সুখ দিতে পারে না। প্রকৃত সুখ হচ্ছে জনগণের মাঝে, যেটা সকলেই উপার্জিত করতে পারে না। সেটা আসলেই জনগণের থেকে অর্জন করতে হয় নিজের ভালোবাসা এবং মেধা দিয়ে, যেটা বগুড়ার অন্য কোনো নেতার ভিতরে দেখতে পাই না আমি। ভাই, আপনাদের সাথে এই কয়দিন মিলা রাজনীতি কইরা যে নিজেকে যতটা মূল্যবান মনে হয়, এর আগে শফিকের সাথে এত বছর রাজনীতি করেও সেটা আমি কখনোই উপার্জন করতে পারি নাই। এখন নিজের ভিতরে অনেকটাই গর্ববোধ করি নিজেকে নিয়ে। সাধারণ মানুষকে ভালোবাসা দিতে পেরে আমি নিজে এখন গর্বিত। এখন আল্লাহ যদি চায় তাহলে তাদের প্রতিনিধি হিসাবে তাদের পাশে থেকেই তাদের সেবা করতে চাই। আর ভাই, দেখলেন তো শফিক কিভাবে গলা খাই যায় আমাদের সাথে ঝগড়া করতে আইতেছে। শফিক কিন্তু নিয়ত ভালো না। ওই চাইতেছে আমাদের সাথে একটা গ্যাঞ্জাম পাকানোর জন্য, তাই নেতা কর্মীদেরকে এইভাবে উস্কে দিচ্ছে। আজকে যদি আপনি আর আমি পদক্ষেপটা না নিতাম তাহলে এখানেই তো ডন আর গোল্লার সাথে ওদের একটা ফাইটিং তৈরি হয়ে যেত। আর এটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে যেয়ে ঠিকতো সেটা দেখতে পারতেছেন। শফিকরে কিন্তু এখনই কিছু বলতে হইব, তা না হলে ওই নির্বাচন নিয়ে একটা গ্যাঞ্জাম পাকাই দিব। শুনতো তা, আমি চাই বগুড়াতে যেন সুষ্ঠু দ্বারা রাজনীতি বহাল থাকে। সেই জন্যই আমি কাউকে কিছু না বইলা সকলের সাথে মিলামিশা রাজনীতি করি। যদি শফিক এইখানে সেই সুস্থ দ্বারা রাজনীতি বজায় রাখতে না পারে, অবশ্যই শফিকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। দলের সাথে বেইমানি কইরা এমনিতেই অনেকটা বিভ্রান্তির ভিতরে ফালাইছে সকলকে। এর ভিতরে যদি আবার নতুন করে কোনো ঝামেলা তৈরি করতে চায় তাহলে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হইব না। কেন তোতা, কি হয়েছে রে আবার এই দিক? শফিক কি তোদের সাথে কোনো রকমের কোনো ঝামেলা তৈরি করতে চাইতেছে কিনা? এই লোকের মতলব কি? আমি তো এই লোকের মতি গতি মোটেও ভালো দেখতেছি না। আমরা যতই ওদের সাথে মিলামিশা রাজনীতি করতে চাই, ওরা তো প্রতিনিয়ত আমাদের সাথে গ্যাঞ্জাম পাকানোর চেষ্টাই করতেছে। এলাকার ভিতরে টাউট বাটপার যে কয়টা ছিল সবাই ঢুকাইছে। এলাকার ভিতরে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় নাকি? আর বললেন না হাবিব ভাই, আজকে ইফতারের আগ মুহূর্তে ওই চোর পিন্টু আছে না, পিন্টু আর বাটুলডে পাঠাইছে পার্টি অফিসে আমাদের উপর তদারকি করার জন্য। ওদেরকে দেখাই তো ডন আর গোল্লা যায়া দইরা বইছে। এক পর্যায়ে মারামারি লাইগা যায় ওদের ভিতরে। পরে আমি আর মাস্টার ভাই টেরারে পাঠাইয়া পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করছি, নইলে তো ওইখানে একটা বড় ধরনের ঝামেলা তৈরি হয়ে যাইতো। শফিক কোন আক্কেলে পার্টি অফিসে সকলে আমরা উপস্থিত আছি, এইখানে ওদের দুজনকে পাঠাইলো। এটা কি ভালো নিয়তে পাঠাইছে বলেন? কে তোরা আবার ফিরাইতে গেছিস কেন? শালা ঘরে দৌড়া উত্তুম মাতুম কয়েকটা দিয়ে দিলেই শিক্ষা হয়ে যাইতো। কত বড় সাহস! এইখানে তোরা সকলেই উপস্থিত থাকা সত্ত্বেও ওই ওর লোকজন পাঠায় তদারকি করার জন্য। আমি আগে থেকেই শফিকের লোকজনের কথাবার্তা ভাবভঙ্গি দেখাই বুঝতে পারতেছি যে ওরা কোনো না কোনো একটা গ্যাঞ্জাম পাকানোর চেষ্টা করতেছে। না না হাবিব ভাই, সাবজু শুনলে রাগ করবো। তার মধ্যে ইফতারের পার্টি না, সকল লোকজন চলে আইছে, এর ভিতরে কি আর গ্যাঞ্জাম করা যায়? সেজন্য তো টেরারে দিয়ে আমি পরিস্থিতিটা ঠিক করছি।
শফিকের সাথে এই বিষয় নিয়ে বসতে হইব। ওই কি চাইতেছে? ওই কি আমাদের সাথে টক্কর দিয়া বগুড়াতে রাজনীতি করতে চায় নাকি? শোনো মাস্টার, তুমি যেইটা ভাবতেছ সেইটা কখনোই হইব না। তুমি যতই শফিকের সাথে সুষ্ঠু দ্বারা রাজনীতি পরিচালনা করতে চাও ততই তুমি ব্যর্থ হইবা। কারণ এই লোকের ঘাড়ের রোগ একটা অলরেডি তেরা আছে। এই লোক একবার মুখ দিয়ে যেটা বের করে সেইটাই করে। এই লোক খুব ভালো করে জানে যে নির্বাচনে আমাদের সাথে কখনোই টিকে উঠবে না। সেই জন্যই গ্যাঞ্জাম করে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করতেছে। আমি তোমারে তো আগেই নিউজ দিছিলাম শফিক নির্বাচন নিয়ে কোনো একটা ঝামেলা তৈরি করতে পারে। তাই ওর সাথেও আমাদের সেরকম শক্তভাবেই কথাবার্তা বলতে হইব। ওর সাথে নরম সুরে মিলা জেলা কোনো রাজনীতি নাই আজকের পর থেকে। না না হাবিব ভাই, আগেই গ্যাঞ্জাম করা যাইব না। আমি ওসির সাথে কথা বলে রাখছি, যদি নির্বাচন নিয়ে কেউ কোনো রকমের সহিংসতা সৃষ্টি করতে চায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হইব। এ মাস্টার, কথা বলতে বলতে না এইদিকে তারাবি নামাজের সময় হয়ে গেল। তাহলে উঠি এখন মাস্টার, তারাবি নামাজ পড়া তারপর আবার যার যার মতো কইরা নির্বাচনী প্রচারণায় নামবুনি। তাই তো দেখতেছি হাবিব ভাই, যান তাহলে আপনি, আমিও বের হইব। এই তো তা তুইও যা, তারাবি নামাজ পড়া তারপর নন্নে নিয়ে বের হইস। এখন কিন্তু বইসা থাকিস না একদম।